ফার্স্ট হেডিং কর, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে এক্সপানশন অফ গ্যাস। এক্সপানশন অফ গ্যাস বা গ্যাসের প্রসারণ। তো প্রথম কথা দেখ, গ্যাসের কি কি প্রসারণ বা কি কি পয়েন্টস গ্যাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। অবভিয়াসলি নাম্বার ওয়ান যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখ, গ্যাসের ক্ষেত্রে যেহেতু গ্যাসের কোন রকম লেন্থ, ব্রেথ বা হাইট মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম ইন্ডিভিজুয়াল কিছু পাওয়া যায় না, তাই গ্যাসের ক্ষেত্রেও কিন্তু আমার শুধুমাত্র ভলিউম এক্সপানশনই পসিবল। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে অন্যরকম কোনো এক্সপানশন কিন্তু পসিবল না। আর গ্যাসকেও একটা আগের দিনের মতো লিকুইডের মতোই, যে আগে ওকে একটা কন্টেনারে রাখবো, টেম্পারেচার ইনক্রিজ করলে আমার গ্যাসেরও মানে ভলিউম ইনক্রিজ করবে। তো অনলি ভলিউম এক্সপানশন পসিবল। সো সেই জন্য আমরা লিখছি দেখ, অনলি ভলিউম এক্সপানশন পসিবল। যারা বাংলায় লিখছিস তারা লিখবি শুধুমাত্র আয়তন প্রসারণ সম্ভব। শুধুমাত্র আয়তন প্রসারণ সম্ভব। ঠিক আছে, যেহেতু গ্যাসের ইন্ডিভিজুয়াল নিজস্ব দৈর্ঘ্য, প্রস্থ বা লেন্থ, হাইট, ব্রেথ বলে এগুলো কিন্তু কিছু হয় না। আচ্ছা, কোএফিসিয়েন্ট, নেক্সট পয়েন্ট লিখবি, কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন অফ গ্যাস is higher than liquid and solid। বাংলায় লিখে নে, তারপর বোঝাচ্ছি যে গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক, গ্যাসীয় পদার্থের প্রসারণ গুণাঙ্ক তরল এবং কঠিনের থেকেও বেশি। তরল এবং কঠিনের থেকেও বেশি। ঠিক আছে, মানে আমি যদি ধর সেম অ্যামাউন্ট অফ মানে সেম ভরের একই মাসের লিকুইড, গ্যাস আর কঠিন নিই, মানে লিকুইড, গ্যাস আর সলিড বডি পরপর রাখি এবং তাদের টেম্পারেচারকে ইনক্রিজ করি এবং তিনজনের টেম্পারেচারই সেম অ্যামাউন্টে ইনক্রিজ করা যদি হয়, তাহলে সব থেকে বেশি এক্সপানশন গ্যাসের দেখা যাবে। এর কারণটা কেউ বলতে পারবে যে কেন দাদা তুমি এটা লিখছো যে এক্সপানশন গ্যাসের সব থেকে বেশি হয়? আসলে তোরা দেখ পড়ে এসছিস, সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে কি হয়, অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাই তো, মলিকিউলগুলো খুব নিয়ারলি থাকে, তাহলে এই অণুগুলোর মধ্যে একরকম আকর্ষণ থাকে, তাহলে তাকে এক্সপ্যান্ড করা ইজ ডিফিকাল্ট। দেন গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে বা ইন্টার অ্যাটমিক স্পেস অনেক বেশি, আন্তর আণবিক ফাঁক যাকে বলে, শূন্যস্থান। তো এবং এর মধ্যে আকর্ষণটাও সেই জন্য খুব একটা কাজ করে না, মানে খুবই কম। তো যেহেতু খুবই কম, সেই জন্য সে সহজেই কি বল ভলিউমে নিজেকে প্রসারিত করে নিতে পারে বা ভলিউমকে নিজেকে এক্সপ্যান্ড করে নিতে পারে। ঠিক আছে দাদা, বল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে হয় না বাস্তব গ্যাসের ক্ষেত্রে হয়? দুটোর ক্ষেত্রেই ট্রু, আইডিয়াল গ্যাস এবং রিয়েল গ্যাসের ক্ষেত্রেও এটা ট্রু যে অণুগুলোর ক্ষেত্রে অন্যগুলো বেশি দূরে থাকায় গামা বেশি। চোর সবসময় মনে রাখবি, আইডিয়াল গ্যাস আর রিয়েল গ্যাসের বিহেভিয়ার সেম, শুধুমাত্র ম্যাগনিটিউডটা আলাদা। বুঝতে পেরেছিস তো? মানে আজকে যেখানে আইডিয়াল গ্যাস এক করলে হয়তো প্রেসার পি হতে পারতো, সেখানে রিয়েল গ্যাস কনসিডার করলে প্রেসারটা হয়তো বেশি বা কম হবে, কিন্তু প্রেসার দিচ্ছে এটা ফ্যাক্টরটা সেম। সিমিলারলি এটাও ঠিক, যে তুই আইডিয়াল গ্যাস কনসিডার করলে তার এক্সপানশন কোএফিসিয়েন্টের ভ্যালু যা হবে, রিয়েল গ্যাস হলে হয়তো ভ্যালুটা আলাদা হতে পারে, কিন্তু সেই দুটো ভ্যালুই, সেটা তুই যাই ধর না কেন, সেটা লিকুইড বা গ্যাসের ক্ষেত্র থেকে, সরি, লিকুইড এবং সলিডের থেকে অনেকটা বেশি। ঠিক আছে, আচ্ছা এবার দেখ, গ্যাস এক্সপানশন যেহেতু সলিডের থেকে অত্যন্ত বেশি, মানে আমি যদি একটু রিলেশনটা লিখি, রিলেশনটা দেখ এরকম, গ্যাস সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর সলিড, তাহলে সব থেকে বেশি কেবল গ্যাস, তাহলে গ্যাসীয় পদার্থ বা গ্যাসটা হচ্ছে সব থেকে আমার বেশি তার এক্সপানশনের গল্পটা। তাহলে দেখ, সেটা যেহেতু সলিডের থেকেও বেশি, সলিডের থেকে অনেকটা বেশি, কম না, মানে অনেকটা বেশি, তার জন্য
যখন আমার একটা কন্টেনারে রেখে একটা কন্টেনারে আমি ভেতরে গ্যাস রেখে হিট দেব, আগের দিন যদি যারা ক্লাস করেছিস লিকুইড এক্সপানশন তো অনেকেই করেছিস, সেখানে অনেকেই দেখেছিস যে কন্টেনারের একটা এক্সপানশন দেখা হতো, তারপর লিকুইডের এক্সপানশন দেখা হতো তারপর, এবং কন্টেনারের এক্সপানশনকে আমরা যদি ধরতাম তাহলে রিয়েল এক্সপানশন পেতাম, আর কন্টেনারের এক্সপানশনকে না ধরলে আমরা অ্যাপারেন্ট এক্সপানশন পেতাম। তো তোদেরও এখানে মনে হবে তাহলে গ্যাসের ক্ষেত্রেও দুরকম থাকা উচিত। তো বেসিক্যালি আসলে গ্যাসের এক্সপানশনটা সলিডের রেসপেক্টে এতটাই বেশি বা সলিডের এক্সপানশনটা এতটাই কম তাকে নেগলিজেবল কনসিডার করা যায়, এবং সেই জন্য গ্যাসের অ্যাপারেন্ট এক্সপানশন আর রিয়েল এক্সপানশন একই, মানে আলাদা করে অ্যাপারেন্ট এক্সপানশন আলাদা করে রিয়েল এক্সপানশন ধরার কোনো নেসেসিটি নেই। ভালো করে ভাব, আগের দিন আমাদের দরকার পড়েছিল কেন, কেন আমরা কন্টেনারের এক্সপানশনকে কনসিডার করছিলাম, কিন্তু এখানে বলে দিচ্ছে গ্যাসের কম্পেয়ারে সলিড কন্টেনারের এক্সপানশন এতটাই কম যে সেটাকে তুমি নেগলিজেবল ধরে নাও, অলওয়েজ নেগলিজেবল ধরো। তাহলে অলওয়েজ যদি নেগলিজেবল ধরি তাহলে অ্যাপারেন্ট এক্সপানশন আর রিয়েল এক্সপানশন আলাদা কিছু হবে না, দুটোই একই জিনিসকে বোঝাবে। তো সেটা লেখ, expansion of gas is very high compared to solid container. So expansion of solid is neglected and apparent and solid real expansion of gas is same. বাংলায় লেখ, গ্যাসের প্রসারণ কঠিন পাত্রের তুলনায় অনেক বেশি হওয়ায় কঠিনের প্রসারণকে নগণ্য ধরা যায়। কঠিনের প্রসারণকে নগণ্য ধরা যায়। এর ফলে গ্যাসের আপাত এবং প্রকৃত প্রসারণ একটি। ঠিক আছে, না রাখো, একটি বা সমান লেখ, একটি না লিখে সমান লেখ, গ্যাসের আপাত এবং প্রকৃত প্রসারণ সমান। আচ্ছা, আর একটা করবি, আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সবাই নাম, গ্রুপের ডেট, গ্রুপ বি ডেটের সাথে নিচে ভার্সনটা একটু লিখে নিস, কে কোন ভার্সনে নেওয়ার ভাবনা চিন্তা করেছিস, বেঙ্গলি না ইংলিশ। ক্লাস তো একসাথেই হবে সেটা না, তাহলে আমারও একটু ধারণা থাকবে যে কোন ব্যাচে ইংলিশ ভার্সন বেশি, কোন ব্যাচে বাংলা ভার্সন বেশি, একটু দেখিস, ঠিক আছে। আর চেষ্টা কর সবাই সকাল সকাল ক্লাস নেবার, সোমবার সকাল, বৃহস্পতিবার সকাল। আমি বলছি না বিকালে ক্লাস নিলে আমি করাবো না, কারণ তোদের ভালোর জন্যই বলা, সকালে ক্লাস নিলে কি হবে, বিকালটা সময় পাবি নিজের পড়াশোনা করার জন্য। আচ্ছা, এটা 3 নাম্বার পয়েন্ট গেল। 4 নাম্বার এবং লাস্ট পয়েন্ট লেখ, expansion of gas depends on pressure, temperature and volume.
মানে কত গ্যাস কতটা এক্সপ্যান্ড করছে সেটা তো অবভিয়াসলি তার ভলিউম মানে ইনিশিয়াল ভলিউমের উপর ডিপেন্ড করবে এবং টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে। বাট এখানে যেটা এক্সট্রা গল্প সেটা দেখ, সেটা হচ্ছে প্রেসারটা। কারণ দেখ গ্যাসের ক্ষেত্রে তোরা বয়েলের সূত্র পড়েছিস না ক্লাস 10-এ, গ্যাসের আচরণ চ্যাপ্টারটায়, বিহেভিয়ার অফ দ্য গ্যাস চ্যাপ্টারটায়, যে ইফ ভলিউম চেঞ্জেস প্রেসার অলসো ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। তাই ভলিউম চেঞ্জ করলে কিন্তু দেখ প্রেসার এটাও চেঞ্জ করবে, মানে সেটারও একটা এফেক্ট। মানে আজকে যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে গ্যাসের ভলিউমও চেঞ্জ হয়, প্রেসারও চেঞ্জ হয়। এবার প্রেসার চেঞ্জ করলে সেটারও একটা এফেক্ট ভলিউমের উপর থাকে, তো সেটাও কিন্তু একটা ডিপেন্ডেন্স। এক্সপানশনটা কিন্তু তিনটে কোয়ান্টিটি, যে তিনটে কোয়ান্টিটি আমি বাইরে থেকে মাপতে পারি। আমরা যে কোনো গ্যাসের দেখ বাইরে থেকে এক্সটার্নালি কি কি মাপতে পারি, তার প্রেসার মাপতে পারি ম্যানোমিটারের সাহায্যে, তার ভলিউম মাপতে পারি, তার টেম্পারেচার মাপতে পারি থার্মোমিটারের সাহায্যে। তো এই তিনটে প্যারামিটারের উপরই কিন্তু ডিপেন্ড করবে। তো বাংলায় লেখ গ্যাসের প্রসারণ চাপ, উষ্ণতা এবং আয়তনের উপর নির্ভরশীল। চাপ, উষ্ণতা এবং আয়তনের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে বেসিক চারটে আমাদের প্রপার্টিজ যেটা আমরা গ্যাসের এক্সপানশনে দেখতে পাই, সেই চারটে এক্সপানশনের প্রপার্টিজ কিন্তু হয়ে গেল। এরপর আমরা তিনটে ল নিয়ে পড়বো, যেগুলো আই থিঙ্ক তোদের অসুবিধা হবে না। ফার্স্টে হচ্ছে বয়েলস ল, বাংলা হেডিং কর বয়েলের সূত্র। তো পড়েছিস তোরা, ঠিক আছে? কি পড়েছিলিস? যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার বাংলায় বলছি, অসুবিধা নেই, ভলিউম অফ ফিক্সড mass of gas is inversely proportional to pressure, মানে V proportional to 1/P। বাংলায় লেখ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। তাহলে এখান থেকে দেখ আমরা কি লিখতে পারি, প্রপোর্শনাল যদি তুলে দিই তাহলে একটা কনস্ট্যান্ট পাবো। সেখান থেকে লেখা যায় দেখ পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এটাও কিন্তু বয়েলের একটা ফর্ম, বা এভাবেও লেখা যায় দেখ P1 V1 ইকুয়াল টু P2 V2, P1 V1 ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, তো এটা আমি কেন করলাম, এখান থেকে বয়েলের সূত্র থেকে যে ছোট জিনিসটা আমার প্রুফ করতে হবে, কারণ এটা তো আমরা মাত্র ক্লাস 10-এ পড়ে এসেছিলাম বয়েলস ল। বলি দাদা আবার লেখার কি দরকার পড়লো, আমরা যে জিনিসটা করিনি সেইটা আমরা করব। তো এর নিচে ওই জন্য সাব হেডিং করে একটা হেডিং করবি, রিলেশন বিটুইন, হয়তো অনেকে করেছিস অনেকে করিসনি, প্রেসার অ্যান্ড ডেনসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। হ্যাঁ বল। ওই বয়েলস লতে যে মাস অফ গ্যাস ইজ, ওটা তারপরে কি লিখেছেন? ইনভার্সলি, INVER, আচ্ছা ঠিক আছে। ইনভার্সলি। এটাই বাংলায় যারা লিখছিস তার হেডিং কর চাপ, ওই স্থির উষ্ণতায় চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। স্থির উষ্ণতায় চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। দেখ যেহেতু উষ্ণতা স্থির, তাহলে আমরা বয়েলের সূত্র অ্যাপ্লাই করতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2। তোরা নিচে নিচে লিখবি, হ্যাঁ আমার জায়গা নেই বলে আমি সাইডে সাইডে লিখছি। V1 মানে কি ভলিউম, ভলিউমকে কি লেখা যায় বল, মাস বাই ডেনসিটি, ρ1 দিয়ে লিখলাম। সিমিলারলি P2 কি লেখা যায়, মাস বাই ডেনসিটি। কেন কি মাস তো কখনো চেঞ্জ হয় না, মাস দেখ
ভর যেটা, সেটা কোনো কিছুর ওপরে ডিপেন্ড করে না, সেটা একটা যে কোনো বডির জন্য, সেটা সলিড হোক, লিকুইড হোক, গ্যাস হোক, সবসময় কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়াল কন্ডিশনে আমি ধরে নিতে পারি ঘনত্বটা ρ1 ছিল, আর যখন আমি প্রেসার ভলিউম চেঞ্জ করেছি তখন ধরে নিচ্ছি আমার ভলিউম মানে ρ2 মানে ভলিউম V2 হয়েছে এবং তার জন্য ডেনসিটিটা ρ2 হয়েছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পাচ্ছি, দেখ P1/ρ1 ইকুয়াল টু P2/ρ2। তার মানে কি লেখা যায়, তোরা কিন্তু নিচে নিচে লিখবি, ঠিক আছে, আমি সাইডে লিখছি। তার মানে এখানে কি লেখা যায়, P/ρ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে P প্রপোর্শনাল টু ρ। তাহলে গ্যাসের ক্ষেত্রে প্রেসার আর ভলিউমের রিলেশন ইনভার্সলি প্রপোর্শনাল, কিন্তু প্রেসার আর ডেনসিটির রিলেশন দেখ সমানুপাতিক রিলেশন, ঠিক আছে, মানে এমনি নর্মাল প্রপোর্শনাল। বোঝা গেল? তো এগুলো লিখে নে, আমি 1 মিনিট সময় দিচ্ছি সবাইকে, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো এর মধ্যে। এক্সপ্যান্ড করলে কি মাস সেম থাকবে সবসময়? হ্যাঁ হ্যাঁ, মাস কি করে চেঞ্জ হচ্ছে, মাস মানে কি ছিল বলতো, ভর। তুই এইভাবে ভাব জিনিসটা, ধরে নে তুই 10টা গ্যাসের মলিকিউল আছে, ঠিক আছে, 10খানা, আর এক একটা মলিকিউলের ভর m করে, তাহলে প্রথমে ভর কত ছিল, 10m, ক্লিয়ার? এবার তুই ভলিউম এক্সপ্যান্ড করালি বা ভলিউম কন্ট্রাক্ট যাই করাস না কেন, ধর এক্সপ্যান্ড করলো, তো এক্সপ্যান্ড করার আগেও তো 10টা মলিকিউল ছিল, এখনো 10টা মলিকিউলই আছে, তাই না? এখন তো আর 11খানা মলিকিউল হয়ে যায়নি, 10টা মলিকিউল বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, গল্পটা এটা। ও আচ্ছা, বুঝতে পারলি? তাহলে আগেও যা ভর ছিল এখনো তাই ভর থাকবে। তুই তো নতুন কিছু মানে এক্সট্রা গ্যাস বাইরে থেকে এসে ইন্ট্রোডিউস করাচ্ছিস না, তাহলে ভর চেঞ্জ হতো, ঠিক আছে? আর কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। P/ρ টা কনস্ট্যান্ট হলো কি করে, ওখানে বুঝলাম না। আরে P1/ρ1 ইকুয়াল টু P2/ρ2 পাচ্ছি তো রিলেশনটা। তো এটা মানে কি, P1/ρ1 ইকুয়াল টু P2/ρ2, এরকম যদি তুই আরো অনেক গ্যাস নিস, P3/ρ3, মানে যতগুলো গ্যাস নিবি তার P/ρটা কনস্ট্যান্ট। হ্যাঁ, তো তাই সেটাই তো লেখ। হ্যাঁ, আর তারপরে রোটাকে এদিকে গুণ করে দে, ডান দিকে বজ্র গুণন না কি বলে যেটাকে, ক্রস মাল্টিপ্লাই কর, এখান থেকে তো P প্রপোর্শনাল টু রো পেয়ে যাবে। আচ্ছা, তো তোরা তো বয়েলস ল এর আন্ডারে অনেক গ্রাফ ছিল মনে হয়, জানি না ছিল কিনা, ছিল পিভি গ্রাফ ছিল। তার মানে তো গ্রাফ গুলো তোরা দেখেইছিস, কোনো অসুবিধা হবে না। তো আমরা গ্রাফ গুলোকে আর একবার একটু রিক্যাপ করে নেব, ঠিক আছে? তো নেক্সট মানে এর আন্ডারে সাব হেডিংই চলছে সব, ঠিক আছে? এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম, পিভি লেখচিত্র, পিভি ডায়াগ্রাম বা পিভি লেখচিত্র। তো পিভি লেখচিত্রটা কিরকম দেখতে হয়, যদি আমরা প্রেসার ভার্সেস ভলিউমের লেখচিত্রটা দেখি, এটা অবভিয়াসলি এইরকম দেখতে একটা হবে, দেখেছিলিস তোরা? এবং এইগুলোকে কি বলা হয়, তখন পড়েছিস কিনা জানি না, অনেকে হয়তো পড়েছিস অনেকে পড়িসনি, সমপরাবৃত্ত বা হাইপারবোলা, হাইপারবোলা বা সমপরাবৃত্ত। তো এগুলো কিরকম রিলেশন ছিল দেখ, টেম্পারেচার যত বাড়াবি তত ওপরের গ্রাফ গুলো দেখাচ্ছে, ঠিক আছে? মানে এখানে রিলেশনটা দেখ এরকম, মানে এই যে গ্রাফ গুলো সেগুলো বিভিন্ন উষ্ণতায় আছে, T3 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T1। এই গ্রাফ থেকে কেউ কোনোদিন বয়েলসের লটা নিজে থেকে বোঝার চেষ্টা করেছিস কিনা আমি জানি না, যে না আমাকে তো গ্রাফটা হচ্ছে যে এরকম বুঝলাম, কিন্তু গ্রাফটা যে এটাই হবে বয়েলসের সূত্রের গ্রাফটা, সেটা কেন, সেটা আমি দেখ একটু বোঝাচ্ছি, হয়তো হোপফুলি বেশিরভাগ জনই জানিস। এরকম একটা পয়েন্ট ধরলি, যার করেসপন্ডিং প্রেসারটা হচ্ছে P1, যার করেসপন্ডিং ভলিউমটা হচ্ছে V1, তাহলে V1 এইটুকুনি, প্রেসারটা কিন্তু অনেকটা বেশি, P1টা ভ্যালুটা বড়। আর একটা পয়েন্ট ধরলি এই লেখচিত্রের ওপরই, যার করেসপন্ডিং ভ্যালুটা P2, যার করেসপন্ডিং ভলিউমের ভ্যালুটা হচ্ছে V2। তুই ভালো করে লক্ষ্য করছিস কিনা জানি না, 1 নম্বর পয়েন্টের জন্য প্রেসারটা বেশি ভলিউমটা কম,
কিন্তু 2 নাম্বার পয়েন্টের জন্য প্রেসারটা কম ভলিউমটা বেশি, তাই তো? প্রেসারটা কম ভলিউমটা বেশি। তাহলে জিনিসটা দেখতে পাচ্ছিস যে প্রেসার যখন বেশি ভলিউম কম, আবার প্রেসার যখন কম ভলিউম বেশি, যাতে দুজনের গুণফলটা সবসময় ধ্রুবক থাকে। আমাকে তো এই রিলেশনটা মেনে চলতে হবে। দেখ, পিভি ইকুয়াল টু ধ্রুবক বা কনস্ট্যান্ট, এই রিলেশনটা তো আমাকে অলওয়েজ মেনে চলতে হবে। তাই যখন প্রেসারটা বেশি, দেখ 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে, তখন ভলিউমটা কম আছে। কিন্তু 2 নম্বর পয়েন্টে যখন প্রেসারটা কমিয়ে দিচ্ছি, কম্পারেটিভলি ভলিউমটা বাড়িয়ে দিচ্ছি, যাতে যাদের গুণফলটা অলওয়েজ ধ্রুবক থাকে। বেশিরভাগই হয়তো জানিস, এটা শুনেছিস হয়তো, বাট এইভাবে ভাবিস নি, হয়তো ভাবিস না অলওয়েজ তোরা। মানে গ্রাফটা মুখস্থ করে নিস, মুখস্থ করবি না, আমি এটাই বলতে যাচ্ছি। ফিজিক্স মুখস্থ করা সাবজেক্টই না। অনেকে মুখস্থ করতে যাস বলেই তোদের কঠিন লাগে যে কেন এটা হলো। তো সবাই যদি একটু মনে রাখতে পারিস যে কেন হলো, তাহলে দেখবি তোর মানে করতে সুবিধা হবে, ঠিক আছে? মানে তোর বুঝতেও সুবিধা হবে কেন গ্রাফটা এরকম কার্ভি নেচারের হলো। দেখ, দেখতে পাচ্ছি আমরা যে আমার ওই সূত্রটাকে মেনে চলার জন্য এরকম কার্ভি নেচারটাও দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও আরো অনেক রকমের গ্রাফ আঁকা যায়। আমরা যদি প্রেসারটাকে এক্স অক্ষ বরাবর আর 1/v কে ওয়াই অক্ষ বরাবর প্লট করি, তাহলে গ্রাফটা এইরকম দেবে। এটা ডটেড দিয়ে আঁকবি যেরকম আঁকছি, তারপর একটা সলিড লাইন, মানে মূল বিন্দুগামী বা অরিজিন পাসিং হবে। এখানেও রিলেশনটা একই, T3 গ্রেটার দ্যান T2 গ্রেটার দ্যান T1। এটা একটা কার্ভ হতে পারে। আর একটা কার্ভ হয়, দেখ, পিভি ভার্সেস পি গ্রাফ। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করিস দাদা এই গ্রাফটা এরকম সরল রেখা হলো কেন, তাই তো এরকম জিজ্ঞাসা করতেই পারিস। আমার রিলেশনটা কি? পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই ভি। তাহলে পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ইনটু 1/v। তাহলে দেখ একটা জিনিস, তোরা এখনো হয়তো পড়িসনি, মানে আমি পড়াবো। আর ম্যাথ তো অনেকের শুরু হয়েছে, বাট ম্যাথ এখনো হয়তো কেউ জিওমেট্রি দিয়ে শুরু করেনি। বেশিরভাগ ম্যাথ স্যারই হয়তো ইনিশিয়ালি ট্রিগোনোমেট্রি পড়াচ্ছে বা অ্যালজেব্রার কিছু পড়াচ্ছে। পরে যখন তোরা পড়বি, সরলরেখার সমীকরণ বলে একটা জিনিস পড়তে হবে, ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন। তো যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশনে কি হয়, স্লোপটা, স্লোপ মানে কি বলা হয়, নতি। নতি কথাটা হয়তো তো সবাই শুনেছিস। নতিটা কি থাকে বল? ধ্রুবক থাকে বা কনস্ট্যান্ট থাকে একটা সরলরেখার জন্য, ঠিক আছে? একটা স্ট্রেট লাইনের জন্য এটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকে, এটাই নিয়ম। সরলরেখার স্লোপটা কনস্ট্যান্ট থাকে। তুই খুব ভালো করে দেখ, এইখানে ওয়াই বরাবর প্লট করেছিস 1/v, এক্স বরাবর প্লট করেছিস পি। তাহলে এটা একটা প্যারামিটার, 1/v-টা একটা চলরাশি, পি একটা প্যারামিটার বা চলরাশি। তাহলে বাকি স্লোপের জায়গাটা কি পড়ে আছে? দেখ, একটা কনস্ট্যান্ট পড়ে আছে। নতির জায়গাটা কি আছে? দেখ, একটা কনস্ট্যান্ট পড়ে আছে। কনস্ট্যান্ট স্লোপ যুক্ত, মানে কনস্ট্যান্ট স্লোপ কার হয়? স্ট্রেট লাইনের হয়। তাই কার্ভটাও আমি কিরকম পেলাম? দেখ, স্ট্রেট লাইন টাইপের পেলাম, ঠিক আছে? যদি বেশি কঠিন লাগে অসুবিধা নেই, মাথা থেকে বার করে দে। আমরা তো পরে স্ট্রেট লাইন পড়বো, কারণ আমাদের ফিজিক্সে গ্রাফ আমাকে খুব ইম্পর্টেন্ট, তো কাজে লাগে। তো আমরা দেখবি 3 না 4 নম্বর লেকচারটাই এরকম অঙ্কের ওপর হবে, ঠিক আছে? সবাইকে বলি একটা কথা, আমাদের ইনিশিয়ালি ম্যাথের একটা চ্যাপ্টার, মানে ম্যাথের 2টো ক্লাস হবে অঙ্কের, হয়তো জুন মাসের শেষের দিকে। সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তার উপর পুরো ফিজিক্সটা দাঁড়িয়ে আছে, কারণ ফিজিক্সে অনেক অঙ্ক অ্যাপ্লাই হয়, যেগুলো হয়তো তোরা যাদের অঙ্ক আছে তারা হয়তো 12-এ গিয়ে শিখবি। দেখবি ইন্টিগ্রেশন বলে কিছু জিনিস হয়, এরকম অনেক কিছু জিনিস হয়, ঠিক আছে, যেগুলো তোরা 12-এ গিয়ে শিখবি। তো তখন একটু প্রবলেম হবে, সেই জন্য আমাদের আগেই শিখে নিতে হবে। আচ্ছা, আর একটা কি ভার্সেস কি গ্রাফ আঁকতে পারি আমরা? পিভি ভার্সেস পি গ্রাফ আঁকতে পারি। PV versus P graph আঁকলে that will be a straight line curve, মানে parallel to the x axis.
এক্স অ্যাক্সিসের প্যারালাল কিছু স্ট্রেট লাইন পাবো। তার কারণটা কি দেখ, পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তো তাহলে প্রেসারের ভ্যালু যাই করি না কেন পিভি দেখ কনস্ট্যান্ট ভ্যালু দেবে, একই না? প্রেসারের ভ্যালু এখানে তাও পিভির এটা ভ্যালু, প্রেসারের ভ্যালু এখানে তাও পিভির ভ্যালু এটা, তখনও প্রেসারের ভ্যালু এখানে, প্রেসারের ভ্যালু দেখ আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি করছি, কিন্তু পিভি এই পুরোটার ভ্যালু দেখ একটা, মানে একটাই ভাবছি যে পিভির একটাই ভ্যালু, পিভির ভ্যালুগুলো একটাই। প্রেসার আমি যতই চেঞ্জ করি না কেন পিভির ভ্যালুটা একটাই, কেন বয়েলের সূত্র তো সেটাই বলেছে যে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এই গ্রাফগুলো তো তোরা আগেও দেখেছিস তো। স্যার হ্যাঁ বল। স্যার এখানে স্লোপ কোনটা স্যার? এখানে স্লোপ 0। ঠিক আছে, যখন কোনো এক্স অ্যাক্সিসের সাথে, ও আচ্ছা মানে ইকুয়েশন থেকে বলতে চাইছিস? না মানে এমনি স্লোপ জিনিসটা মানে কোথায় থাকে? স্লোপ মানে নতি, স্লোপ, ঠিক আছে। নতি মানে হচ্ছে যে কোনো একটা কিছু এক্স অক্ষের সাথে ওই বিন্দুতে কতটা অ্যাঙ্গেল করেছে, এটাকে স্লোপ বলা হয়। ঠিক আছে, তো তুই যদি এখানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে স্পর্শক টানিস, সেই স্পর্শকের ইংলিশ হচ্ছে ট্যানজেন্ট, সেটা এক্স অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করেছে বলতো? 0 ডিগ্রি, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্লোপ কত? 0 ডিগ্রি। আবার এই ছবিটাই হচ্ছে দেখ, এই যে প্রত্যেকটা জায়গায় যদি তুই ট্যানজেন্ট আঁকছিস, এক্স অক্ষের কি হচ্ছে, একটা স্লোপ তো বানাচ্ছে। এবং তুই ভালো করে লক্ষ্য করে দেখ প্রত্যেকটা পয়েন্টে যে স্লোপটা বানাচ্ছে যে কোনো একটা স্ট্রেট লাইনের জন্য এই অ্যাঙ্গেল গুলো সেম না, তাহলে মানে স্লোপটা কি হয়ে যাচ্ছে এখানে বল? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট। এইটা, এটা এখানে যেমন স্লোপ 0 কিন্তু 0টাই কনস্ট্যান্ট, দেখ প্রত্যেকটা পয়েন্টেই 0, বোঝা গেল? প্রত্যেকটা পয়েন্টেই 0, মানে এখানেও স্লোপ কনস্ট্যান্ট নিচেরটা তো, কিন্তু তার ভ্যালুটা 0, সেটা আলাদা কথা, 0 এসছে 0, তাতে আমার কি যায় আছে। তো যাই হোক, এসব স্লোপ টোপ পড়ানো হবে 9-10-এর ম্যাথ বা ফিজিক্স স্যারদের অল্প একটু বলা উচিত ছিল, জানি না কেন স্লোপ, স্ট্রেট লাইনের ইকুয়েশন এগুলো জানা উচিত 9-10। তোকে লেখচিত্র তো ছিল সম্ভবত, নাকি বাদ দিয়ে দিয়েছে ওটা সিলেবাস থেকে? অঙ্কে লেখচিত্র ছিল না? বাদ দিয়ে দিয়েছিল তো লাস্টে। তো 9-এ ছিল না? যাই হোক কোনো একটা ক্লাসে ছিল হয়তো, যাই হোক বাদ দিয়ে দিলে তার কিছু করার নেই। ওকে, এগুলো তো আঁকা লেখা হয়ে গেছে। তো হেডিং নেক্সট হচ্ছে চার্লসের সূত্র, চার্লস ল। তো চার্লসের সূত্র কি ছিল? ভলিউমের সাথে টেম্পারেচারের সূত্র ছিল যে 1/273 পার্ট করে 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে, এটা পড়েছিলিস তোরা? সেটাই লেখ, কিপিং প্রেসার কনস্ট্যান্ট the volume of fixed mass of gas increases or decreases by 1/273 part of initial volume at 0 degree centigrade for 1 degree rise or fall। বাংলায় লেখ, চাপ ধ্রুবক রেখে, চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, একটা কমা দিবি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273, 1/273, 1/273টা মানে 1/273 সংখ্যাতেই লিখবি। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনের 1/273 অংশ
বৃদ্ধি বা হ্রাস পায় 1/273 বৃদ্ধি বা হ্রাস পায় 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য। 1/273 বৃদ্ধি বা হ্রাস পায় 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য। 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাসের জন্য। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরে নিতে পারি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনটা ছিল, বাংলায় গ্যাসের আয়তন লিখবি V0, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের ভলিউম কত হবে? V0 প্লাস V0 বাই 273। এটা বলছে যে ইনিশিয়াল ভলিউমের 1/273 ইনক্রিজ হবে যদি টেম্পারেচার ইনক্রিজ হয়। তাহলে এরকম পাচ্ছি, দেখ 1/1/273। সিমিলারলি যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড আমি ইনক্রিজ করতাম তাহলে কি হতো? V0 প্লাস 2V0/273। 1 ডিগ্রি বৃদ্ধি করলে V0/273 ইনক্রিজ করে, তাহলে 2 ডিগ্রি বৃদ্ধি করলে 2V0। সিম্পল ম্যাথমেটিক্স এর রুল। তাহলে কমন নিলে দেখ আসছে 1 প্লাস 2/273। তাহলে এরকম যদি করতে থাকি, করতে থাকতে থাকতে তোরা নিচে লিখবি, আমি উপরে লিখছি, রিলেশনটা কি আসবে বল? টি ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত হবে গ্যাসের ভলিউম, যেটা আমাদের অঙ্কে বেশিরভাগ ক্ষেত্রে তোরা করে এসছিস। এই চ্যাপ্টারটা ছিল তো, নাকি এটাও বাদ দিয়ে দিয়েছে? গ্যাসের আচরণ ছিল ছিল না আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে আছে। আমার, হ্যাঁ এইটা হচ্ছে আমার রিলেশনটা, VT ইকুয়াল টু V0 ইন্টু টি প্লাস 273। ঠিক আছে, তো দেখ এটা হচ্ছে রাইজের জন্য। যদি আজকে টেম্পারেচার কমে তাহলে ওটা হয়ে যাবে কি মাইনাস, মাঝখানে যে প্লাস সাইনটা আছে ওটাই আমার মাইনাস দেবে। তাহলে ফল বা টেম্পারেচার যদি কমে, ডিক্রিজ করে, তাহলে রিলেশনটা হবে 1 মাইনাস টি বাই 273। তাহলে একটা রাইজের জন্য টেম্পারেচার 1 প্লাস, আর একটা ফলের জন্য টেম্পারেচার। তো এদের যদি গ্রাফটা আঁকি আমি, ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফ, ওদের যদি মনে থাকে ভলিউম ভার্সেস টেম্পারেচার গ্রাফটা, স্মল টি এটা, হ্যাঁ, যে এইরকম একটা টেম্পারেচার আছে যার ভ্যালু হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ভালো করে বললে ওই টেম্পারেচারের ভ্যালু কত? -273.16, 152 বা 16 এরকম বলতে পারিস। যে টেম্পারেচারে কি ভলিউমটা আমার 0 হয়ে যাচ্ছে, যে টেম্পারেচারে ভলিউম 0 হয়ে যায় তাকেই বলা হয় কি বল? অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা। তো এই টেম্পারেচারটাকে লিখে রাখ, কি বলা হয় না? অ্যাবসলিউট টেম্পারেচার। যারা বাংলায় লিখছিস তারা ওই তীর চিহ্নটা দিয়ে লিখবি, এটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। ঠিক আছে, এরপর দেখবি এর উপর ডিপেন্ড করে অনেকগুলো, সেই কেলভিন স্কেল কাকে বলে, অ্যাবসলিউট টেম্পারেচার কেন অ্যাবসলিউট, এগুলো আছে দেখবি মাধ্যমিকে। আমাদের 11-এ নেই এগুলো, ক্লাস 10-এ আছে, এগুলো পড়বি, এগুলো আসতে পারে ইম্পর্টেন্ট। আচ্ছা, তোকে যদি কেউ দেখাতে বলে যে 273 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউম 0 হচ্ছে, এটা দেখাও -273 ডিগ্রি সেন্টিগ্রেডে, সেটা কিভাবে তুই দেখাতে পারিস? দেখ, তুই এই ইকুয়েশনটাই যদি অ্যাপ্লাই করিস, দেখ এটা লেখার দরকার নেই, তোরা জানিস বা দেখেছিস আগে যে কেন -273 0 হচ্ছে। কারণ মনে হলে লিখে রাখতে পারিস এই যে এই ইকুয়েশনটাই যদি টি এর জায়গায় -273 বসাই আমি, তাহলে কত হচ্ছে দেখ 0। আর তুই বলবি দাদা এটা কেন বসাচ্ছ? আমি তো 0 থেকে উষ্ণতা কমাচ্ছি, রাইজ ফল হচ্ছে, তাই এটা বসানো উচিত। হ্যাঁ এটাই বসা, তাহলে টি এর জায়গায় 273 বসাবি, টি এর জায়গায় 273 বসাবি, -273 আবার বসাবি না। কারণ এইখানে যদি বসাতে চাই, এটা তো ফল, তো এইখানে তো আগেই ধরে নিয়েছি টিটা আমার নেগেটিভ, সেই জন্যই তো এই মাইনাস সাইনটা এসছে। ভালো করে বুঝ, যেহেতু উষ্ণতার ডিক্রিজ করছে, ফল করছে, সেই জন্য তো আমি -T টেম্পারেচার আগে থেকেই ধরে ওই রিলেশনটা মাইনাসে এসছে। তাই টি এর ভ্যালুটা যদি আবার মাইনাসে বসাই তাহলে হবে না, দুবার কনসিডার করা হয়ে যাচ্ছে একটা জিনিসকে, তাহলে সেটা ঠিক না। তাহলে ওটাতেও বসালে পাবি। ঠিক আছে, যাই হোক, তো এটা তোরা জানিস। নেক্সট আমরা হেডিং করব প্রেসার ল। তিনটেই ল আমাদের ছিল,
চাপের সূত্র, প্রেসার ল বা চাপের সূত্র, ঠিক আছে? সেটা কি বলছে দেখ, যে আমি যদি প্রেসারটা তো আগের বার কনস্ট্যান্ট ছিল চার্লসের সূত্রে, যদি উল্টোটা করি যে কিপিং ভলিউম কনস্ট্যান্ট, the pressure of fixed mass of gas increases or decreases by 1/270th part of initial pressure at 0 degree centigrade for 1 degree rise or fall. বাংলাতে লিখতে পারিস কি, লেখ আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রাথমিক চাপের তুলনায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রাথমিক চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। আরেকবার বলে দিচ্ছি, আয়তন স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ একটা কমা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের প্রাথমিক চাপের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। তাহলে এখান থেকেও দেখ আমরা লিখতে পারি PT = P0 × 1 + T/273 আগের মতো। আর যদি টেম্পারেচার হ্রাস করি বা কমিয়ে দিই তাহলে কি যাব, -T/273। তাহলে এটাও আমি লিখতে পারি একই রকম ভলিউমের মতো, লিখে রাখ। হ্যাঁ বল, এটা কি লিখেছে বললে তো বোঝা মুশকিল। এটা মানে কোনটা বলতে চাইছিস? পার্ট এটা পার্ট ERT। এটা লিখে নে, ফলের স্পেলিং ডবল ই হবে। তাহলে একটা মজাদার গল্প দেখ, আমরা এরপর থেকে যে পার্টটা পড়বো এই পার্টটা তোরা পড়িসনি, এত অবধি তোরা জানতিস, এরপর আমরা যা পড়বো তা তোরা পড়িসনি। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার চেঞ্জ করলে প্রেসারও চেঞ্জ করে একটা গ্যাসের, ভলিউমও চেঞ্জ করে একটা গ্যাসের, আবার প্রেসার চেঞ্জ করলে ভলিউম চেঞ্জ করে বয়েলের সূত্র অনুযায়ী, তাই তো? তাহলে আমরা যদি শুধু ভলিউমের চেঞ্জ দেখতে চাই, টেম্পারেচার চেঞ্জ করে যদি শুধু ভলিউমের চেঞ্জ দেখতে চাই, তাহলে আমাকে প্রেসারকে কনস্ট্যান্ট রাখতে হবে। সিমিলারলি টেম্পারেচার চেঞ্জ করে আমি যদি শুধু প্রেসারের চেঞ্জকে দেখতে চাই, চাপ প্রেসার, তখন আমাকে শুধু ভলিউম কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে এই যে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে গ্যাসের এক্সপানশন রিয়েল অ্যাপারেন্ট বলে কিছু হয় না, কিন্তু দুরকম হয়। কিরকম? একবার প্রেসারকে কনস্ট্যান্ট রেখে দেখা হয় এক্সপানশন, আর একবার ভলিউমকে কনস্ট্যান্ট রেখে এক্সপানশন দেখা হয়। এবার অনেকে হয়তো বুঝতে পারছিস না ব্যাপারটা, যে দাদা ভলিউমকে কনস্ট্যান্ট রেখে কি করে এক্সপানশন দেখা সম্ভব? আজকের ক্লাসের প্রথম যেখানে লেখানো শুরু হয়েছিল 4 নম্বর পয়েন্টটা দেখ কি লেখা আছে, এক্সপানশন ডিপেন্ডস অন ভলিউম, প্রেসার এন্ড টেম্পারেচার। তার মানে আমাদের একটা খুব বাজে ধারণা যে এক্সপানশন মানে হচ্ছে অলওয়েজ ভলিউম বৃদ্ধি হবে, যে এক্সপানশন মানেই হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে। অ্যাকচুয়ালি তা না। আজকে ধর তুই একটা
খুবই সলিড, মানে যে এক্সপ্যান্ড করে না একেবারে, তার মধ্যে গ্যাস নিয়ে টেম্পারেচার বাড়াচ্ছিস, মানে ভলিউমটা চেঞ্জ করতে দিচ্ছে না কোনোভাবে, বা তুই হয়তো বাইরে থেকে কোনোভাবে ইয়ে করছিস, মানে কোন রকম ভাবে সিস্টেম বানিয়েছিস যে আয়তনটা কোনোভাবে চেঞ্জ করতে দিবি না তুই, তাহলে কি হবে? গ্যাসের প্রেসার বৃদ্ধি পাবে না? গ্যাসের প্রেসারটা ইনক্রিজ করবে তো। তাহলে যখন টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আমার এক্সপানশন হচ্ছে, তো এক্সপানশন মানে কি হতে পারে? ভলিউমের চেঞ্জও হতে পারে, আবার এক্সপানশন মানে কিন্তু প্রেসারের চেঞ্জও হতে পারে। এই জিনিসটা আগে ক্লিয়ার হচ্ছে কিনা দেখ। গ্যাস এক্সপানশন অবভিয়াসলি তোরা যেটা ভাবছিস সেটাই ঠিক, যে দাদা তুমি ভুল বলছো, যে এক্সপানশন মানে তো ভলিউমের চেঞ্জকেই তুমি এতদিন বলে আসলে। অবভিয়াসলি 90% কেসে এক্সপানশন মানে ভলিউমের পরিবর্তন বোঝাই স্বাভাবিক, কেন নর্মালি আমরা প্রসারণ বলতে আয়তন মাত্রিক বা ভলিউমেট্রিক এক্সপানশনকেই বলি। কিন্তু গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, গ্যাসের ক্ষেত্রে এক্সপানশনটা দেখ প্রেসারের ওপরও ডিপেন্ডেন্ট। সলিড লিকুইডের ক্ষেত্রে কিন্তু প্রেসারের ওপর ডিপেন্ডেন্ট ছিল না, সলিড লিকুইডের ক্ষেত্রে এক্সপানশন শুধু ভলিউমের ওপরই ডিপেন্ডেন্ট ছিল, তাই শুধু ভলিউমই কনসিডার করেছি। বাট গ্যাসের ক্ষেত্রে প্রেসারের ওপরও ডিপেন্ডেন্ট। দেখ 4 নম্বর পয়েন্টে লেখানো হয়েছিল যে এক্সপানশন ডিপেন্ডস অন প্রেসার, তাহলে যেহেতু প্রেসারের ওপরও ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এক্সপানশন মানে প্রেসারের চেঞ্জকেও কিন্তু বোঝাতে পারি, ঠিক আছে? তাই নেক্সট হেডিং আমাদের হবে, বড় করে হেডিং কর, ভলিউম অ্যান্ড প্রেসার কোএফিসিয়েন্ট, আয়তন মাত্রিক ও চাপ গুণাঙ্ক। আয়তন মাত্রিক, বাংলায় হেডিং করবি আয়তন মাত্রিক ও চাপ গুণাঙ্ক। তাহলে আমরা কি দেখলাম? ফ্রম চার্লস ল and pressure law আমরা কি দেখতে পেলাম? যে উইথ চেঞ্জ অফ টেম্পারেচার উই সি, বাংলায় বলবো চাপ নেই, উইথ চেঞ্জ ইন টেম্পারেচার ভলিউম অ্যান্ড প্রেসার also change. So we cannot observe two change simultaneously. আমরা দুটোর পরিবর্তন একসাথে মেজার করতে পারবো না। Therefore we can only observe, we can only measure, একটা হাইফেন দিয়ে লিখবি নাম্বার 1, চেঞ্জ ইন ভলিউম কিপিং প্রেসার কনস্ট্যান্ট। এখানে স্টুডেন্টদের গোলায় কি গোলায় আমি সেটাও বলে দিচ্ছি, কিপিং প্রেসার কনস্ট্যান্ট, বা মানে একটা ব্র্যাকেটের পাশে দিয়ে লিখে রাখবি গামা পি। আর নাম্বার 2 হচ্ছে চেঞ্জ ইন প্রেসার কিপিং ভলিউম কনস্ট্যান্ট, ব্র্যাকেটে লিখবি গামা ভি। কি গোলায়? অনেকে গামা পি মানে ভাবে যে প্রেসার চেঞ্জ হচ্ছে, আর অনেকে গামা ভি ভাবে মানে ভলিউম চেঞ্জ হচ্ছে, যেহেতু ভি দেওয়া আছে। কিন্তু অ্যাকচুয়ালি দেখ ওই শর্তে নামকরণগুলো করা হয়নি, যে প্রসেসে যে জিনিসটা কনস্ট্যান্ট সেইটা আমার নিচে সাফিক্সে লেখা হয়েছে। যখন প্রেসারটা কনস্ট্যান্ট আছে তখন গামা পি লিখেছি, যখন ভলিউমটা কনস্ট্যান্ট আছে তখন গামা ভি লিখেছি। তো কেয়ারফুলি এটাকে মনে রাখ, গামা পি মানে যখন কোনো সূত্রে গামা পি ইউজ হবে, মানে অনেকে কোন ভুলটা করে যে অনেক জায়গায় গামা পি ইউজ করে, তো যখনই গামা পি কোনো ইকুয়েশনে দেখে নেয় ভাবে নেয় যে এখানে প্রেসারের চেঞ্জ হচ্ছে, কেন গামা পি লেখা আছে। অ্যাকচুয়ালি তা কিন্তু নয়, অ্যাকচুয়ালি উল্টোটা। ইকুয়েশনে যদি গামা পি লেখা থাকে
তার মানে তোকে বুঝতে হবে প্রেসারটা কনস্ট্যান্ট আছে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে, তাই না? প্রেসারটা কনস্ট্যান্ট আছে, ভলিউমটা চেঞ্জ হচ্ছে। তো বাংলায় লেখ, চার্লস ও চাপের সূত্র থেকে দেখা যায়, চার্লস ও চাপের সূত্র থেকে দেখা যায় উষ্ণতার পরিবর্তনে চাপ ও আয়তন উভয়ই পরিবর্তিত হয়। চাপ ও আয়তন উভয়ই পরিবর্তিত হয়, যা একসাথে নির্ণয় করা সম্ভব নয়, যা একসাথে নির্ণয় করা সম্ভব নয়। সুতরাং একটা ছোট হাইফেন দিবি, সুতরাং ছোট হাইফেন দিয়ে নাম্বার 1 দিয়ে লেখ, চাপ ধ্রুবক রেখে আয়তন পরিবর্তন, চাপ ধ্রুবক রেখে আয়তন পরিবর্তন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবি গামা পি, আর নাম্বার 2 দিয়ে লিখবি আয়তন ধ্রুবক রেখে চাপের পরিবর্তন, আয়তন ধ্রুবক রেখে চাপের পরিবর্তন, ব্র্যাকেটে লিখবি গামা ভি, ব্র্যাকেটে লিখবি গামা ভি। ঠিক আছে, বোঝা গেল কি গেল না সবাই? স্যার হ্যাঁ বল। স্যার আপনি এখানে যে গামা পি করেছেন না বল। স্যার, এটা মানে আগে আগে যে গামা আর গামা এ বা গামা এস গুলো রয়েছে সেগুলো কি একই রকম মানে বোঝাচ্ছে? গামা এস মানে সলিডের গামা, ওখানে আবার কি কনস্ট্যান্ট? কিছুই না constant। না, মানে এই এখানে এখানে যে গামা পি মানে কনস্ট্যান্ট অফ প্রেসার, তার মানে ওখানে যে গামা আর বা গামা এস ওগুলোও কি তাহলে কনস্ট্যান্ট হিসেবে বোঝায়, না এর সাথে ওর কোনো সম্পর্ক নেই? গামা যখনই ভলিউম এক্সপ্যানশনের গল্প থাকবে তখন গামাটা ব্যবহার করা হয়, ভালো করে বুঝ। ঠিক আছে, এবার গ্যাস এক্সপানশনের জন্য যেহেতু প্রেসার কনস্ট্যান্ট রাখছি সেই জন্য গামা পি আলাদা একটা সাইন। ওখানে যে গামা এস, এস দিয়ে সলিড বোঝানো হয়, এক একটা জায়গায় এক একটা জিনিসকে বোঝানো হচ্ছে। যদি গামা আর লেখা থাকতো লিকুইডে, সেটা রিয়েল এক্সপানশনকে বোঝানো হচ্ছে। তো আলাদা আলাদা জিনিসকে বোঝানো হচ্ছে, ওখানে কোনো কনস্ট্যান্টের গল্প নেই, আগের গুলোতে কোনো কনস্ট্যান্টের গল্প নেই। ঠিক আছে, এইবার দেখ এই গামা পি এবং গামা ভি, এই আমরা একটু ডেফিনেশন বা এর একটু ইয়েগুলো আমরা একটু পড়তে চাই, মানে আমরা দেখতে চাই যে কিরকম হচ্ছে। তো ফার্স্ট, দাদা, হ্যাঁ বল। এখানে উই ক্যান নট অবজার্ভ টু চেঞ্জ, তারপরে কি লিখেছো? সাইমালটেনিয়াস, SIMUL TANEOUS, সাইমালটেনিয়াস। আচ্ছা ভালো কথা, এটা লিখে রাখ, সবাই লিখলি না হয়তো, মানে আমি বলিও নি এই জন্য লিখ। এটাকে কিন্তু ভলিউম কোএফিসিয়েন্ট বলে, গামা পিটাকে, আর প্রেসার কোএফিসিয়েন্ট কিন্তু গামা ভি কে বলে। মানে এইটাই জন্য আমি বারবার বলছি যে লোকে এটা ভুল করবেই করবে, কেন ভলিউম কোএফিসিয়েন্ট মানে সবাই ভাববে গামা ভি, কেন ভলিউমের সাথে ভি এর রিলেশন আছে, কিন্তু অ্যাকচুয়ালি নামকরণটা ওই সেন্সে করা হয়ইনি। নামকরণটা করা হয়েছে কে ধ্রুবক আছে বা কে কনস্ট্যান্ট আছে তার রেসপেক্টে। ঠিক আছে, সবার কি লেখা হয়ে গেছে বুঝতে পারি না, কারোর বাকি আছে? দাঁড়াবো, লেখা হয়ে গেছে, কিছু বলছিস না। সো নেক্সট আমরা হেডিং মানে সাব হেডিং হবে এর আন্ডারে। ঠিক আছে, ভলিউম কোএফিসিয়েন্ট। আবার তো ভলিউম কোএফিসিয়েন্ট কাকে বলছে? যে অবভিয়াসলি ভলিউম কোএফিসিয়েন্ট মানে ভলিউমের চেঞ্জ হচ্ছে। তো আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে
গ্যাসের ভলিউম হচ্ছে V0, আর T ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের ভলিউম হচ্ছে VT। তাহলে বলছে VT minus V0 is directly proportional to V0 and is directly proportional to T minus 0, মানে উষ্ণতার পরিবর্তনের সাথে প্রপোর্শনাল। এটা তো তোরা ফার্স্ট লেকচার থেকে দেখে আসছি যে চেঞ্জটা সবসময় প্রাথমিক প্যারামিটার আর উষ্ণতার পরিবর্তন বা টেম্পারেচার চেঞ্জের উপর ডিপেন্ড হবে। তাহলে এখান থেকে দেখ পাচ্ছি VT minus V0 is proportional to V0 into T minus 0। প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে তাকে বলা হচ্ছে ভলিউম কোএফিসিয়েন্ট। খুব ভালো করে লক্ষ্য করে দেখ, আমি কিন্তু গামা পি বসিয়েছি, তো এটা তো লেফট হ্যান্ড সাইডে চলছিলই। তাহলে এখান থেকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলে মানে গামা পির ভ্যালু যদি আমরা দেখতে চাই তাহলে দেখ এটা আছে, গামা পি হচ্ছে এটা এক্সপ্রেশন, ঠিক আছে। আবার এখান থেকে আরেকটা এক্সপ্রেশনও করা যায়, দেখ VT is equal to, যদি V0টাকে ওদিকে নিয়ে যাই, V0 into 1 plus gamma PT, এটাও কিন্তু নিয়ে যেতে পারিস, ঠিক আছে। এবং এটাকে 1 নম্বর ইকুয়েশন দে, এটাকে 2 নম্বর ইকুয়েশন দে, আর এর নিচে লিখবি অ্যাকর্ডিং চার্লস ল। চার্লসের সূত্র অনুযায়ী দেখ একটা মজাদার জিনিস আছে এখানে। আমরা VT মানে কি জানি, V0 into T by 273, তাই তো। এটাকে 3 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 আর 3 থেকে দেখ কি দেখতে পাচ্ছি, ফ্রম 1 and 3, নাম্বার 1 আর নাম্বার 3, এই যে এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার ইকুয়েশন। দেখ লেফট হ্যান্ড সাইড VT ঠিক আছে, V0 ঠিক আছে, 1 1 ঠিক আছে, প্লাস প্লাস ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখ গামা পি এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, 1/273, যেটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে পেয়ে যাবি 0.00366 ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখান থেকে মজাদার গল্পটা কি হচ্ছে, দেখ এতদিন কি পড়তিস, এই গামার ভ্যালু কার উপর ডিপেন্ডেন্ট দেখবি বলতো। সলিডের ক্ষেত্রে সলিডের উপাদান, মানে আমি যদি সলিড চেঞ্জ করি তাহলে গামার ভ্যালু চেঞ্জ হতো। তারপরে গামা আর গামা এগুলো দেখবি লিকুইডের উপর ডিপেন্ডেন্ট করেছিলিস, যে লিকুইড যদি চেঞ্জ করিস তাহলে এটা চেঞ্জ হবে। কিন্তু মজাদার গল্পটা এখানে কি শিখলি, যে গামা পি এর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট, যে গামা পি ইজ ইন্ডিপেন্ডেন্ট, স্টার দিয়ে লিখবি গামা পি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ দ্য গ্যাস, গ্যাসের নেচারের ওপর ডিপেন্ড করে না। তুই যে গ্যাসই নে না কেন, গামা পি এর একটাই ভ্যালু, নেচার অফ গ্যাস। বাংলায় লিখবি স্টার দিয়ে, যে গ্যাসের প্রকৃতির ওপর গামা পি এর মান নির্ভর করে না, প্রত্যেকটার জন্যই ধ্রুবক, তাই তো, প্রত্যেকটার জন্যই ধ্রুবক। বোঝা গেল? প্রত্যেকটা যে কোনো গ্যাসের জন্যই কিন্তু গামা পি এর একটাই ভ্যালু, মানে 1/273। এটা হয়তো তোরা জানতিস না, মানে এই পার্টটা হয়তো করিস। কোনো কোশ্চেন থাকলে বল। আচ্ছা, গামা পি এর ইউনিট কেন পার ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেটা বুঝতে পারলি তো। এখানটা দেখ, এই এক্সপ্রেশনটাই লক্ষ্য কর, V2 minus V0, VT minus V0 এটা কি দেবে, আয়তনের একক দেবে, আর V0 কি দেবে বল, এগেন আয়তনের একক দেবে। তাহলে ওপর নিচে আয়তনের একক বা ভলিউমের ইউনিটটা কি হচ্ছে বল, কেটে যাচ্ছে, শুধু নিচে পড়ে থাকছে কে বল, টেম্পারেচারের ইউনিটটা। তাহলে শুধু নিচে কি হচ্ছে বল, টেম্পারেচারের ইউনিটটা আমার সার্ভাইভ করছে। তাহলে যেহেতু নিচে শুধু টেম্পারেচারের ইউনিটটা সার্ভাইভ করছে, তাই আমরা এটা লিখছি, ঠিক আছে। তাহলে এটা ভলিউম কোএফিসিয়েন্টটা গেল। এবার আমরা প্রেসার কোএফিসিয়েন্ট আসবো, এটা আগে লিখে নেন। কমপ্লিট সবার? বুঝছি, তাহলে কমিট করছি। ওকে, এবার আমরা আসছি কি, প্রেসার কোএফিসিয়েন্ট।
পুরো একই রকম হবে, দেখবি একই রকম ট্রিটমেন্ট হবে। যে আমরা ধরে নিচ্ছি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের প্রেসার হচ্ছে P0, 3 ডিগ্রি সেন্টিগ্রেডে গ্যাসের প্রেসার হচ্ছে PT। তাহলে চেঞ্জ অফ প্রেসার এটা P0 এর উপর ডিপেন্ডেন্ট আর টেম্পারেচারের ডিফারেন্সের উপর ডিপেন্ডেন্ট। তাহলে একসাথে লিখলে এইরকম হবে। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যদি আমি তুলে দিই, তাহলে যে কনস্ট্যান্টটা আসছে সেটা হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট। তাহলে এখান থেকে গামা ভি কত পাচ্ছি না, পিটি মাইনাস P0 বাই P0। এটা একটা ইকুয়েশন, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দে। আর এখান থেকে আরেকটা লিখতে পারি পিটি ইজ ইকুয়াল টু, পুরো একই রকম ভাবে আমরা সলভ করছি, দেখ গামা ভি ইনটু টি। এটাকেও বক্সের মধ্যে রাখ, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন লিখতে পারি। আর একই রকম ভাবে যদি আমরা প্রেসার ল দেখি, প্রেসার লতে কি ছিল, পিটি ইজ ইকুয়াল টু P0 ইনটু 1 প্লাস টি বাই 273। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন দিতে পারি। তাহলে ফ্রম 1 and 3 আমরা কি লিখতে পারি, যে গামা ভি ইজ ইকুয়াল টু 1/273 বা 0.00366 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তো সবার জন্যই কনস্ট্যান্ট। তাহলে এখানে আমরা লিখতে পারি স্টার দিয়ে কি বল, যে গামা ভি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ নেচার অফ গ্যাস। বাংলাতে একইভাবে লিখবি যে গ্যাসের প্রকৃতির উপর গামা ভি ডিপেন্ড করে বা নির্ভর করে। এবং এখান থেকে দেখ আরেকটা জিনিসও তুই লক্ষ্য করতে পারছিস, যে গামা পি এর যা ভ্যালু এসেছিল গামা ভি এর ভ্যালু সেম। তার মানে গ্যাসের ক্ষেত্রে গামা পি মানে যে জিনিসটাকে বোঝায়, গামা ভি মানেও কিন্তু সেই জিনিসটাকেই বোঝায়, মানে ভ্যালুটা সেম, এই জিনিসটাকে, সরি ওটা বলাটা ঠিক না, গামা পি আর গামা ভির ভ্যালুটা কিন্তু সেম, এইটা আমি বলতে চাইছি। ঠিক আছে, তো এটা আবার একটা প্রুফ এমনিও হয়, মানে এটা তো তুই নিউমেরিক্যাল থেকে বলতে পারছিস, মানে ম্যাথামেটিক্যাল ওয়েতে, যে তাদের ভ্যালু গুলো সেম আসছে, তার মানে এদের ম্যাগনিটিউডটা সেম, এদের মানটা সমান। এটা অনেক বড় প্রসেস দেখ, মানে তোকে যদি আজকে গামা পি ইকুয়াল টু গামা ভি দেখাতে হয়, তাহলে প্রথমে ভলিউম কোএফিসিয়েন্টের এই পুরো প্রমাণটা করতে হবে, 3টে ইকুয়েশন। তারপরে প্রেসার কোএফিসিয়েন্টের আবার 3টে ইকুয়েশনের প্রুফটা করতে হবে। তারপর তুই দেখাতে পারবি যে গামা পি আর গামা ভি যে ম্যাগনিটিউডটা সেটা সমান আসছে। মানে অনেক বড় একটা প্রুফটা হচ্ছে, প্রুফটা অনেক বড় যদি আমাকে এই দুটো সমান দেখাতে হয়। তো এটাকে একটা ছোট ওয়েতেও প্রুফ করা সম্ভব, যে গামা পি আর গামা ভির ভ্যালু সমান হবে। তো তার আগে তোরা এটা পুরোটা লিখে নে, তারপর আমরা ওই প্রমাণটাই ঢুকছি। আগে এটা লিখে নে। ওকে, নেক্সট দেখ, আমরা লিখতে পারি রিলেশন বিটুইন, নেক্সট হেডিং বুঝলাম রে, সব লিখেছিস তো ঠিকঠাক করে? বুঝলাম। এটা রিলেশন বিটুইন গামা পি অ্যান্ড গামা ভি, খুব মজাদার জিনিস। দেখ একটা ডায়াগ্রামে হয়ে যাবে ছবি। তো ধরে নিলাম 0 ডিগ্রি সেন্টিগ্রেডে যে কোনো গ্যাসের প্রেসার হচ্ছে P0, ভলিউম হচ্ছে V0। তা আমি যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি আর শুধু ভলিউমের চেঞ্জটাকে দেখি, মানে আমরা এখানে কি রাখছি বল, প্রেসারকে কনস্ট্যান্ট রাখছি। এই প্রসেসটায় কি করছি, প্রেসারকে কনস্ট্যান্ট রাখছি। কাকে চেঞ্জ করছি না, আয়তনের চেঞ্জ হচ্ছে, ভলিউম চেঞ্জ হচ্ছে। প্রেসারটা P0 থেকে গেল, এটা VT হবে। আচ্ছা, আমাকে বলতে পারবি যে এটা কোন সূত্র অনুযায়ী হতে পারে? প্রেসার কনস্ট্যান্ট, ভলিউমের চেঞ্জ, চার্লসের সূত্র, হ্যাঁ কি না? চার্লস ল। হ্যাঁ। আবার
টেম্পারেচার চেঞ্জ করলে তো অন্যটাও তুই ভাবতে পারিস যে দাদা তুমি ভলিউমকে কনস্ট্যান্ট রাখো, প্রেসারকে চেঞ্জ করো, এভাবেও ভাবতে পারি তো আমি। তো এটা কোন সূত্র ধরে করতে পারি বল? প্রেসার ল বা চাপের সূত্র। চাপ সূত্র। তাহলে এখন দেখ প্রেসারটা চেঞ্জ হয়ে গেল, পিটি ধরে দিলাম, ভলিউমটা আগের মতো ছিল পিটি। এইবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখ, এই স্টেটটার যা টেম্পারেচার টি, এই স্টেটটারও একই টেম্পারেচার টি না? ভালো করে দেখ, দুজনের একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করেছে। তাহলে ওই স্টেটটার যা টেম্পারেচার স্মল টি, ওপরের স্টেটটা, বুঝতে পারছিস? এই এটা প্রেসার ল অ্যাপ্লাই করে যে উষ্ণতায় পৌঁছেছি বা যে টেম্পারেচারে পৌঁছেছি, চার্লস ল অ্যাপ্লাই করে আমরা সেই টেম্পারেচারেই পৌঁছেছি। তাহলে এখন ভালো করে দেখ, দুজনের টেম্পারেচার সেম, প্রেসার আর ভলিউম চেঞ্জিং। তাহলে এদের মধ্যে রিলেশনটা কিরকম? টেম্পারেচারটা কনস্ট্যান্ট, প্রেসার ভলিউম চেঞ্জ। এটা কি ল? বয়েলসের ল। বোঝা গেল কি গেল না? আরেকবার বললে কি সুবিধা হয়? আরেকবার বলছি, 0°C P0 V0 ধরে নিলি, তুই কি করছিস? T°C উষ্ণতা বৃদ্ধি করছিস। এবার তার মানে একবার ভলিউম কনস্ট্যান্ট রেখে করছিস আর একবার প্রেসার কনস্ট্যান্ট রেখে করছিস। তাহলে একবার প্রেসার ল অ্যাপ্লাই করলি, ওপরে দেখ ভলিউম কনস্ট্যান্ট যখন রেখেছিলাম, আর একবার যখন প্রেসারকে কনস্ট্যান্ট রেখেছিলাম চার্লসের সূত্র রেখেছি। তার জন্য বিভিন্ন প্রেসার ভলিউম হয়েছে, ভালো কথা। কিন্তু এই যে দুটো স্টেট, এরা নিজেদের মধ্যে কিরকম রিলেশন আছে বা কিরকম রিলেটেড আছে? কোন সূত্র দিয়ে এরা রিলেটেড? বয়েলের সূত্র দিয়ে। কেন? কেন এদের প্রেসার আর ভলিউম আলাদা আলাদা। দেখ ভালো করে, প্রেসারও আলাদা, ভলিউমও আলাদা, কিন্তু এদের কি সেম? টেম্পারেচার সেম। টেম্পারেচার সেম, প্রেসার ভলিউম চেঞ্জ হবে কোন সূত্র? বয়েলের সূত্র। বোঝা গেল সবার? এবার ক্লিয়ার হলো? আচ্ছা, এইবার যদি আমি এটা অ্যাপ্লাই করি বয়েলের সূত্র এই দুটো স্টেটের মধ্যে, কি লেখা যায়? P1 V1 equal to P2 V2, P1 V1 equal to P2 V2। এবার PET এর জায়গায় কি লেখা যায়? P0 into 1 plus gamma V into T। সিমিলারলি VT এর জায়গায় কি লেখা যায়? V0 into 1 plus gamma P into T। তাহলে দুদিক থেকে দেখ P0 V0 কেটে গেলে, এবার তো বুঝতেই পেরে গেছি। এটা কিন্তু অনেক ছোট হলো রাদার দ্যান ম্যাগনিটিউডিক্যালি প্রমাণ করাটা। ম্যাগনিটিউডিক্যালি প্রমাণ করতে গেলে তোর মানে অনেক সময় লেগে যাবে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস, এই যা দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। এনি টাইপ অফ কোশ্চেন থাকলে জিজ্ঞাসা কর। দাদা ওই ইকুয়েশনটা আরেকবার একটু বোঝাও না। কোন ইকুয়েশনটা বল তাহলে বলছি। সবুজ কালিতে লেখা। হ্যাঁ, এই দুটো স্টেটের মধ্যে কি রিলেশন? মানে আমরা তো বয়েলের সূত্র অ্যাপ্লাই করছি এই দুটো স্টেটের মধ্যে। হ্যাঁ, তাহলে P1 V1 equal to P2 V2। তাহলে P1 এখানে প্রেসার PT বসিয়েছি, মানে যা যা ছিল সেগুলো করসপন্ডিংলি প্রেসার ভলিউম বসিয়েছি। এই লাইনটা ক্লিয়ার কিনা দেখ। হ্যাঁ ক্লিয়ার, ওই লাইনটা ক্লিয়ার। এবার PT মানে আমরা একটু আগে কি পড়লাম, এটা দেখ, এই প্রেসার কোএফিসিয়েন্টে দেখ, আর VT মানে এটা ভলিউম কোএফিসিয়েন্টে দেখ। তো P0 V0 দুই দিক দিয়ে কেটে যাচ্ছে। এবার তো বেসিক অঙ্ক করা হয়েছে, তারপর 1 কেটে যাচ্ছে দুই দিক থেকে, তারপর নরমাল। ঠিক আছে, এবার নেক্সট হেডিং কর তোরা, যেটা আমাদের আজকের টপিকের লাস্ট হেডিং হবে। সেটা কি? যে না আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, সেটা তোরা পড়েছিস সবাই, যে সেটা কি জিনিস? মানে ওই PV ইকুয়াল টু এনআরটি প্রমাণটা, বা কম্বাইন্ড ফর্ম অফ বয়েলস ল, চার্লস ল, এটা অনেকে বলে।
এই ছবিটা খুব সুন্দর করে মানে দেখ, এই ছবিটাতে এতক্ষণ যা পড়ানো হয়েছে, আমি প্রথম থেকে যা পড়াচ্ছি দেখ সব এই ছবিতে আছে। তোরা যদি একটু ভালো করে দেখি, বয়েলের সূত্র কাকে বলে, চার্লসের সূত্র কাকে বলে, প্রেসারের সূত্র কাকে বলে, এবং তাদের মধ্যে তারা কিভাবে ইন্টার রিলেটেড, সব দেখ একটা ডায়াগ্রামে আছে। মানে পুরো যে এই এতক্ষণ যা পড়ালাম আমি, যা পড়ালাম আজকে ক্লাসের প্রথম থেকে যা পড়ানো হয়েছে পুরোটাই দেখ একটা ডায়াগ্রামে, কিন্তু তুই ছোট করে স্পেসিফাই যদি এটা মনে রাখিস, এটাই ফিজিক্সের মজা। তুই যদি শুধু এই ডায়াগ্রামটা মনে রাখিস, তাহলে দেখ প্রত্যেকটা ল তুই নিজে থেকে লিখতে পারবি, বা প্রত্যেকটা ল কি বোঝাচ্ছে সেটাকেও তুই নিজে থেকে বোঝাতে পারবি, তাই নাই কি? এই ডায়াগ্রামটা ওই জন্য খুব মানে ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। ওকে, তো নেক্সট হেডিং আমাদের লাস্ট, কম্বাইন form of Charles and Boyle's law. চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র। তাহলে অবভিয়াসলি অ্যাকর্ডিং বয়েলস ল, বাংলায় লিখবি বয়েলের সূত্র অনুযায়ী V proportional to 1/2, আর অ্যাকর্ডিং চার্লস ল VT is equal to V0 into 1 plus T/273। এই স্টেপটা তোরা আগেও অনেকে করেছিস, তা আমি আরেকবার করে দিচ্ছি। T/273 করলে উপরে কি আসবে বলতো? 273 দিয়ে সেন্টিগ্রেড টেম্পারেচারকে গুণ করলে কি হয়? সেটা কেলভিন স্কেল টেম্পারেচার দেয়, একই না? ক্যাপিটাল টি দিল, তাহলে এখান থেকে ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি লিখতে পারি, তাই তো? তাহলে একসাথে কি লিখতে পারি? তোরা নিচে নিচে লিখবি, হ্যাঁ, ভি প্রপোর্শনাল টু টি বাই পি। V0/273টা কনস্ট্যান্ট ছিল, তাই ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি লিখি। আচ্ছা, প্রপোর্শনাল তুললে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটাকে কে দিয়ে লেখা হচ্ছে, তাহলে রিলেশনটা কি? পিভি ইকুয়াল টু কেটি, পিভি ইকুয়াল টু কেটি। এবার যদি এন মোল গ্যাস নেওয়া হয়, এন মোল গ্যাস কনসিডার করিস, তখন এই কনস্ট্যান্টের ভ্যালুটা হচ্ছে এন আর। তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে কত? পিভি ইকুয়াল টু এন আর টি, যেখানে ক্যাপিটাল আরটাকে কি বলা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এগুলো তো তোরা পড়ে এসেছিস, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি বলছি। যার ভ্যালু হয় 8.314 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এতটা আগে লেখ, তারপর একটু আমি এইটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করব। মানে আমরা সব আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে পিভি ইকুয়াল টু এনআরটি এটাই মুখস্থ করে এসেছি, কিন্তু আজকে দেখবি সেই আইডিয়াল গ্যাস মানে সবসময় পিভি ইকুয়াল টু এনআরটি নাও লেখা যেতে পারে, একে অন্য ফর্মেও এক্সপ্রেস করা পসিবল। এতটা আগে লিখে নে, কেউ স্ক্রিন টাচ করিস না। ওকে, সো আমরা নেক্সট করছি, দেখ দাঁড়াও দাদা একটু। আচ্ছা, অনেকের হয়তো একটু বলি, অনেকেরই হয়তো ওই ফিজ বা এইসব নিয়ে অনেকের গার্জেন হয়তো জিজ্ঞাসা করেছে বাড়িতে, সবাই আমাকে 4-5 জন জিজ্ঞাসা করছিস বলে বলছি যে এটা নিয়ে আপাতত চিন্তা করতে হবে না, কারণ মে মাস তো আমি বলেইছিলাম কোনো ফিজ নেওয়া হবে না মে মাসের ক্লাসের জন্য, যা হবে সব জুন মাস থেকে হবে। তো সেটা কিভাবে জমা দিবি, অনলাইন অফলাইন কি প্রসেস আছে, ঠিক আছে, এবং জুন মাসে একটা ফর্ম ফিল আপেরও ব্যাপার আছে, সেটা কিভাবে করবি সব জুন মাসটা পড়ুক, মানে নেক্সট উইক থেকেই তো জুন মাস পড়ে যাচ্ছে, সব দেখবি যে গ্রুপটা আছে সেই কমন গ্রুপে, যে গ্রুপে সবাই অ্যাড আছে, সেখানে লিঙ্ক গুলো পাস, সেখানে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো আই থিঙ্ক প্রবলেম হবে না, ক্লাস করা আপাতত সেটাই ইম্পর্টেন্ট, ফিসটা খুব একটা তাড়াহুড়োর ব্যাপার।
ওকে, ওপরটা তো এতক্ষণে সবার লেখা হয়েইছে, আশা করা যায়। তাহলে দেখ এখান থেকে আমরা কি লিখতে পারছি যে না পিভি ইকুয়াল টু এনআরটি। এবার এনটা মানে কি বলা হয় বল, নাম্বার অফ মোল, বাংলায় লিখবি মোল সংখ্যা। এবার মোল মানে কি বলতো, স্মল এম বাই ক্যাপিটাল এম। তো এটা হয়তো অনেকে জানিস বা অনেকে ভুলে গেছিস। স্মল এম মানে কি, কত ভরের গ্যাস নিয়েছি, মাস অফ দা গ্যাস, বাংলায় লিখবি গ্যাসের ভর। আর ক্যাপিটাল এম মানে হচ্ছে মোলার মাস বা মোলার ভর, বা যেটাকে আণবিক ভর বলা হয়। একটা উদাহরণ দিয়ে দিই, তাহলে যারা ভুলে গেছিস তাদের মনে থাকবে। ধর তোকে বললো যে 8 গ্রাম অক্সিজেন নিয়েছি, 8 গ্রাম অক্সিজেন মানে কত মোল, 8 হচ্ছে গ্যাসের ভর, কেন এত গ্রাম নিয়েছি। আর অক্সিজেনের আনুমানিক ভর কত বল, 32, তাহলে বসালে 1/4 মোল। গল্পটা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে দেখ আমরা কি করতে পারি, আমরা স্মল এন এর জায়গায় এটা বসাতে পারি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, স্মল এম মানে হচ্ছে গ্যাসের ভর, বাংলায় লিখবি গ্যাসের ভর। আর ক্যাপিটাল এম মানে লিখবি গ্যাসের আণবিক ভর বা মোলার ভরও লিখতে পারিস। এবার ইচ্ছা করে আমি স্মল এমটাকে এদিকে নিয়ে চলে আসি ভাগ করে, তাহলে RT বাই এম পাচ্ছি ক্যাপিটাল এম। এইবার দেখ আমরা ঘনত্ব মানে কি জানি বলতো, ভর বাই আয়তন, তাই তো। আর যদি উল্টো লিখি মানে আয়তন বাই ভর করি, তাহলে কি পাবো, ঘনত্বের উল্টোটা পাবো। এই যে দেখ এখানে আছে ভলিউম বাই মাস আছে, তাহলে উল্টোটা পাবো, তাহলে পি বাই রো পেলাম ইকুয়াল টু RT বাই এম। সেখান থেকে দেখতে পাচ্ছি পি ইজ ইকুয়াল টু রো RT বাই এম, এটাও কিন্তু আইডিয়াল গ্যাসের একটা ইকুয়েশন। পি ইজ ইকুয়াল টু রো RT বাই এম, এটাও কিন্তু একটা আইডিয়াল গ্যাসের ইকুয়েশন, ঠিক আছে। এবার যদি দেখ, এবার যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয় যে কোনো একটা গ্যাসের জন্য, একটা ফিক্সড মাসের গ্যাসের জন্য যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়, তাহলে কি করা যায়। if temperature is constant, উষ্ণতা ধ্রুবক হলে, দেখ রাইট হ্যান্ড সাইডে কি কি আছে, ক্যাপিটাল আর তো নিজেই ধ্রুবক, ক্যাপিটাল এম আণবিক ভর একটা গ্যাসের জন্য তো কনস্ট্যান্ট, মানে অক্সিজেনের জন্য ক্যাপিটাল এম এর ভ্যালু তো সবসময় 32 হবে। আর টিটা যদি তুই এখন কনস্ট্যান্ট করে নিস, তাহলে পুরো জিনিসটা দেখ কনস্ট্যান্ট পাচ্ছিস, তাহলে পি প্রপোর্শনাল টু রো। দেখ এটা বয়েলের সূত্র থেকেও প্রমাণ করেছিলাম, আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকেও প্রমাণ করতে পারলাম। বয়েলের সূত্র থেকেও প্রমাণ করেছিলাম যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে পি আর রো প্রপোর্শনাল হবে, সমানুপাতিক হবে। আবার দেখ আইডিয়াল ইকুয়েশন থেকেও আমরা বিভিন্ন সাবস্টিটিউট করে, বিভিন্ন রকম চেঞ্জ করে আবার পি আর রো যে প্রপোর্শনাল হবে সেটা কিন্তু বার করতে পারলাম, ঠিক আছে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস। স্যার এক্ষেত্রে কি ভিটা কনস্ট্যান্ট ওই পি ইকুয়াল টু রো RT বাই এম এর ক্ষেত্রে? না না, ভি কনস্ট্যান্ট, ভিকে তো আমি চেঞ্জ রাখছি না ইকুয়েশন, ভি কনস্ট্যান্ট থাকবে না। হয়ে গেছে তো, মোটামুটি আমাদের গ্যাস এক্সপানশনটা কিন্তু শেষ। এখানে আমি একটা কথা বলতে চাই, বইতে যদি দেখিস গ্যাস এক্সপানশনে অনেক কিছু একটা গল্প আছে, একটা পারদের ব্যারোমিটার বলে একটা জিনিস হয়, তোরা তো যন্ত্রটা পড়েছিস ব্যারোমিটার, মানে নামটা শুনেছিস, এবং সেখানে তোরা শুনেছিলিস যে যে কিভাবে আমরা চাপ নির্ণয় করতে পারি বা কিভাবে। তো এইগুলোর ওয়ার্কিং প্রিন্সিপাল আমাদের সিলেবাসে নেই, বুঝতে পেরেছিস তো, মানে বইতে পাবি, বাট যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে যে সিলেবাসটা দেওয়া হয়, সিলেবাসে তো চ্যাপ্টারের আন্ডারে টপিক লেখা থাকে যে এই টপিক গুলো আছে, সেইখানে ওটা থাকে না, সেই জন্য ওই টপিকটা কিন্তু আমরা পড়াই না, কিন্তু বইতে কিন্তু পাবি। তো তোদের সবাইকে আমি বলতে পারি, দেখ তোরা তো
হয়ে গেল 3 দিন, মোটামুটি এভারেজে সবাই 2 দিন ক্লাস করেইছিস কম বেশি। তো আমি বলতে পারি বোর্ডস এর জন্য আমার খাতার বাইরে কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? এবং আমি সবকিছু কনসেপচুয়াল কোশ্চেনও লিখিয়ে দেবো পরে। তো সেই জন্য এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাই আমি সবাইকে বলবো, অনেকে তো বই দেখবি অনেক মোটা, মানে খুললে অনেকে ভয় পেয়ে যাবি। এতদিন তো 100 পাতার হয়তো একটা বই পড়তিস, আর আজকে খেয়াল করলে দেখবি যত তোর